আর্থিকভাবে পেয়েছে তা কিন্তু না, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বাংলাদেশকে আজকে এই পরিস্থিতিতে নিয়ে গেছে। আচ্ছা, তারপর সেনা সদস্যদের প্রহরায় তারা মঞ্চে উঠেছে। ওকে, মঞ্চে উঠে কি করেছে? সেখানে কিন্তু রাজনীতি করবে, মানুষের মন দখল করবে, মানুষের ভালোবাসা অর্জন করবে, সেখানে কিন্তু আজে বাজে উস্কানিমূলক মন্তব্য বক্তব্য দিয়েছে প্রত্যেকেই। হাসনাত বলেন, সার্জিস বলেন, একই ভাষা ছিল। তারা বঙ্গবন্ধুর আদর্শের কবর জিয়ারত করবে গোপালগঞ্জে। হ্যাঁ, এই ধরনের অশালীন মন্তব্য, এই ধরনের স্পর্ধা তারা গোপালগঞ্জে কি কারণে দেখাতে গিয়েছে? তারা জোর জবরদস্তি করে কবর করবে, সে কবরই তো দিয়েছে। 15 জনকে, 20 জনকে, 25 জনকে না কতজনকে তারা কবর দিয়ে এসেছে কিন্তু তাদের এই খায়েশটা পূরণ করার জন্য। তারপর তাদেরকে তখন জনগণ ফুঁসে উঠেছে, তখন কিন্তু নির্বিচারে অলরেডি গুলি শুরু হয়ে গেছে, গুলি করে কিন্তু তখন মারতে শুরু করে দিয়েছে। তখন আমরা লাইভে ছিলাম। তো যখন আপনি একজন মানুষকে মারবেন, 2 জন মানুষকে মারবেন, তখন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী বসে থাকবে? ডাকাত হামলা হলে আপনার তো আইনি অধিকারও আছে সেটাকে আপনার প্রোটেস্ট করার। তখন তারা এদেরকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছে। তখন প্রথম সেনা সদস্যদের তত্ত্বাবধানে, তাদের প্রোটেকশনে তারা এসপি অফিসে লুকিয়েছে। এরপরে আপনারা জানেন যে সেনা বহরের যে এই কি যেন বলে ওটাকে, না? হ্যাঁ, ওটার এপিসির ইয়েতে লুকিয়ে তখন তাদেরকে বের করেছে। এবং আত্মীয় স্বজন, পরিবারকে ধরে ধরে না হয় এরা গুম করে ফেললো। এদেরকেও বিশ্বাস করার ইয়ে নেই, কোনো বিশ্বাসযোগ্য কেউ না। এরা মানুষ না, এটা মানুষ হবার যোগ্যতা হারিয়েছে। মানুষ হবার জন্য যে মানবিক গুণগুলো থাকতে হয় সেটা ইউনুস গঙের আসলে নেই, একেবারেই নেই। এই সিচুয়েশনটার কিচ্ছু তৈরি হতো না, একদম কিছুই হতো না যদি এই সার্জিসরা হুমকি ধামকি না দিত, এই উস্কানিমূলক বক্তব্য আগে প্রচার করতো। আপনি অন্য কোনো জায়গায় গিয়েছে, কত জায়গায় তো তারা প্রতিরোধের মধ্যে একটার পর একটা সে পোস্ট দিয়েছে। রুমা, আমাকে একটা জিনিস বলুন তো, আজকে 16 জুলাই, তো 16 জুলাই গত বছর একটা উত্তাল দিন ছিল। তারা মনে করে যে আবু সাইদ হচ্ছে তাদের আইকন, রাইট? এই 16 জুলাই আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, আত্মাহুতি দিয়েছে, আত্মহত্যা করেছে। আচ্ছা, তো তাদের তো আজকে তারা এটা মনে করে না, তারা প্রচার করে, তারা খুব ভালো করে জানে আবু সাইদ কি হয়েছে। তো তাদের তো আজকের দিনটি রংপুরে পালন করলে সবচেয়ে ভালো হতো, গোপালগঞ্জে কেন? আপনার কাছে কি মনে হয়? এই যে একজন আত্মা তাদেরকে এই তৈরি করে দিয়েছে সন্ত্রাসের পথ, এবং এই যে মানুষকে মারার জন্য গোপালগঞ্জে গিয়েছে, গোপালগঞ্জে মানুষকে খুন করার জন্য, আর কোনো কারণ নেই। খুন করার জন্য তো আপনার একটা অজুহাত লাগবে, একভাবে ঢুকতে হবে, তো একটা ওয়ে লাগবে। সেই ওয়েটা হচ্ছে এই সার্জিসদের এই উস্কানি, সার্জিসদের হুমকি ধামকি, তাদের বক্তব্য দেবার খায়েশ, তাদের বঙ্গবন্ধুর আদর্শ গোপালগঞ্জের মাটিতে তারা কবর দিবে। কত বড় স্পর্ধা এবং কত বড় বেকুফ, কত বড় ইম্যাচিউর এগুলা রাজনীতি করবে। হ্যাঁ, এরা রাজনীতি করার যোগ্যতা এদের আছে। জি, আমার অতীতে যে যুক্ত হয়েছেন, আপনি আমাকে একটু গোপালগঞ্জের খবর বলুন ভাই। আপনারা কেমন আছেন? আপা জি 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 বলুন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ একটু বলুন। সারা দেশের মানুষ উৎকণ্ঠিত, কারণ গোপালগঞ্জ থেকে কোনো খবরাখবর কেউ পাচ্ছে না। আপনি কি শুনতে পান? পুতুল, আমি শুধু বলি, আমি আমার পরিবারের সাথে ফোনে কথা বলতে পারি না, ভয়। এটা কিন্তু এখন না, কারণ আমি কথা বলবো, আমার সাথে যোগাযোগ আছে, এই কারণে আমার কাকে কি করা হবে আমি জানি না। আমার সাথে আমাকে কেউ ফোন করে না, আমার সাথে আমার আত্মীয় স্বজন টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন। যে আমাকে ফোন করে না, যেহেতু আমি ফেসবুকে কথা বলি, আমি সত্য কথা লিখি, আমি টক শোতে আসছি, যে আমার সাথে যোগাযোগ থাকার ভয় আবার কাকে কি গুম করে ফেলবে, কি করে ফেলবে, এরকম একটা অবস্থা বাংলাদেশে। আমি আমার নিজের ভাই বোনের সাথে আমি কথা বলতে পারি না, তাদেরকে আমি আবার কোন বিপদে ফেলবো।
এই যে তার যে সংযোগটি পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় সেখানে ইন্টারনেট আপনি স্লো করে দিয়েছে যে কথাও বলতে পারছে না। আর আমি তাকে আগেই সে আমাকে বলেছিল তার কতখানি ঝুঁকিতে রয়েছে, সেজন্য আমি বলেছিলাম আমি তার নাম পরিচয় কোনোটি বলবো না, এমনকি ভিডিও তার দেখাবো না, শুধু কণ্ঠস্বরটি তারা কেমন আছে এইটুকু শুনবো। কিন্তু ইন্টারনেট সংযোগ তারা শুধুমাত্র ওই যে পলক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আর আজকে কি হচ্ছে তাহলে গোপালগঞ্জে? পলকের যদি অপরাধ হয়ে থাকে আজকে কি হচ্ছে? আজকে কার অপরাধ? আরিফা রহমান রুমা। না, এই শুধু ইন্টারনেট সংযোগ স্লো করে দিয়েছে তা না, মানে স্লো করে সেনাবাহিনীকে আমরা যেরকম মারমুখী দেখতে লাইভে থাকতে থাকতে আমি কিন্তু আসলে আপনাকে জানাবো আমার কাছে যে মেসেজগুলো আসবে। আর আসলে কত টোন শোনাতেও অনেকে ভয় পাচ্ছে, কিন্তু আপনি যে যাদেরকে ডাকছেন যে টোনে সেটা দিয়ে আবার কি কাকে কি ব্যবস্থা নেওয়া হয়, যেহেতু কারফিউ নামে মানে এই যে আমাকে আসলে ফোনও করছিল, আমি একটু মিউট করে আমি একটু কথা। গতকালই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যেই প্রতীকের যেই স্কেজুয়ালটি, সেখান থেকে নৌকা প্রতীক বাতিল করা হয়েছে এই এনসিপি ওয়ালাদের চাপের মুখে। ফলে প্রেস সেক্রেটারি যে কয়েকদিন আগে বলেছিলেন এরা মব নয়, এরা প্রেসার গ্রুপ, সেটি আমরা এখন আজকে আবারও দেখতে পেলাম। তারা এই প্রেসার গ্রুপ বা মব নেতৃবৃন্দকে নামিয়ে দিয়েছে যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্লট তৈরি করা যায় কিনা। আরিফা রহমান রুমা। আমার কাছে এখন গোপালগঞ্জ থেকে একজন আমাকে ফোন করেছেন, তো তারা বিশ্বাস করেন এবং যারা দেখেছেন বলে যে আর্মি এবং পুলিশের ভেতরে নাপার লোকজন ছিল যারা আসলে গুলি করেছে। বলে যে শুধু যে আর্মি এবং পুলিশ গুলি করেছে তা না, ওদের যারা সন্ত্রাসী বাহিনী আছে, আসলে নাপা তো জঙ্গি জামাত তাদেরই একটা সংগঠন, এবং এখানে আপনারা জানেন এনসিপি। হ্যাঁ হ্যাঁ, তো যেখানে যখন আসিফ মাহমুদ বিদেশে যাচ্ছেন তখনও কিন্তু আমরা একটা ম্যাগাজিন তার এতে দেখেছি, তার কোনো শাস্তি হয়নি এবং তার কোনো শাস্তি হয়নি, কিছু হয়নি, সে নির্বিঘ্নে চলে গিয়েছে, নির্বিঘ্নে এসে আবার অফিস টফিস সবকিছু করছে। এবং তারা দেখেছি যে যদি 5ই আগস্ট না করতো তারা মানে আরো ভয়ঙ্কর, এবং তাদের যে অস্ত্রের ঝনঝনানি আমরা দেখছি, তো তারাও গুলি করেছে আসলে। আর ওই একই কথা যে কতজন মারা গেছে এখন পর্যন্ত কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না, সবাই আসলে লুকিয়ে বেড়াচ্ছে, সবাই জায়গা চেঞ্জ করছে, কেউ গোপালগঞ্জ থাকছে না, গোপালগঞ্জের বাইরে চলে গিয়েছে, আমি যার সঙ্গে কথা বলছি বাইরে চলে গিয়েছে, এরকম একটা সিচুয়েশন, মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশন। আমরা এরকম সিচুয়েশন কখনো আসলে দেখি নাই। গোপালগঞ্জের মানুষ 71-এও এরকম কোন নির্দিষ্ট দিন এরকম কোন সিচুয়েশন, হ্যাঁ 71-এ যেটা হয়েছে সেটা তো সারা বাংলাদেশে হয়েছে, কিন্তু গোপালগঞ্জে এরকম ঘটনা এটা মানে আমি 80 বছর একজনের সঙ্গে কথা বলছি, তার জীবদ্দশা এসে দেখি। তাহলে এই ঘটনার পিছনে কি কারণ কাজ করতে পারে বলে? এবং এই যে যেহেতু গোপালগঞ্জের মানুষ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এবং ভালোবাসেন তো দেশের 4-5-6 কোটি মানুষ বা আরো অনেক বেশি, কিন্তু অনেকে হয়তো বা সাহসের সঙ্গে ওটা বলেন না, একটু আপোষ করেন, যেটা গোপালগঞ্জের লোকজন করেনি এখন পর্যন্ত। সো সেইটাকে মানে একদম স্রেফ মেরে ফেলার জন্য এই আয়োজন করেছে, আর কিছুই না, আর কোনো কারণ নাই। এই যে সমস্ত কিছু একটা অজুহাত, এই যে আসিফ নজরুল কথা বলছেন, এই যে আরেকজনকে রেজওয়ানা কথা বলছেন, এরা দুজনই তো এই খুনের দোষর, এবং এরা দুজনই তো খুন করিয়েছে। আসিফ নজরুল, রেজওয়ানা, ইউনুস খুন করিয়েছে, এবং তাদের এই প্লটটাকে বাস্তবায়ন করছে এই সার্জিস হাসান। সার্জিস হাসান কোথাকার কে চেনে? চাকরির জন্য ঘুরঘুর করেছে, চাকরির জন্য মিছিল করেছে, চাকরির কোটা বাতিলের জন্য আন্দোলন করেছে। ওদের এত ক্ষমতা আছে, ওদের এত সাহস আছে, আপনি বোঝেন না? ওরা কারা? পিচ্ছি ছোকরা, ওরা কি করবে? ওদের কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? ওদের কি আপনি প্রিভিয়াস রেকর্ড দেখেন? আপনি আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি বিবিসিতে ইন্টারভিউ দিই, পলিটিক্যাল ইন্টারভিউ। আমার পলিটিক্যাল ভিডিও আমি পেয়েছি, আমি জানি না দেখানোটা ঠিক কিনা। হ্যাঁ, না আমি এটা দেখাতে চাই না, কিন্তু দেখানো উচিত। আপনি দেখেন, দেখা খুবই ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু ডিস্টার্বিং। আমি পরে আমি দেখাতে চাই না, এটা খুব ভয়ঙ্কর। আই এম সরি।
এগুলো খুব ট্রমাটাইজ। গত একটা বছর ধরে যেভাবে করে মবের তাণ্ডব দেখছি আমি, এগুলি বিভৎস। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা আছি, মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে বিভিন্ন জায়গায় আমাদের কথা বলার সময় এসেছে এবং তাদেরকে তাদের পৃষ্ঠপোষকতা আমরা জানি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গিয়েছেন, সেই ডেমোক্রেট সেই সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের তত্ত্বাবধানে তাদের প্লট তৈরি করে দিয়েছে তারা, এবং সেই ডিপ স্টেটের পার্ট হয়ে। এবং আজকে বাংলাদেশের কি অবস্থা, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আমাদের দেশের মানুষ যখন আঙ্গুল তুলছে, আমি আপনি সেই দেশে এখন আছি, সেটা মানে আমাদের বলার কিছু থাকে না। সো তাদের আসলে জানা উচিত। এবং এখানেও অনেক বাংলাদেশি আছেন, তাদেরও কিন্তু এই কথাগুলো ভয়েস রেজ করার আসলে সুযোগ হয়েছে, মানে সুযোগ আসছে, এবং তাদের কথা বলতে হবে বাংলাদেশের জন্য। এরকম একটা শ্মশান ভূমিতে পরিণত করে দিচ্ছে বাংলাদেশকে, এটা হতে পারে না। আপনি হয়তো সুলতানা এখানেই থাকেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন সব বাংলাদেশে থাকে, তো সেই এখানে থাকলেই যে শান্তিতে থাকতে পারছে তা তো নয়। সেটাই, এবং আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, বাকি বাংলাদেশি যারা আছেন। সারা রাত আমি ঘুমাইনি, সারাদিন তো এইগুলোর মধ্যেই ছিলাম। আপনি কোথায়, আপনার দেশ ভালো না থাকলে আপনি কোথায় গিয়ে ভালো থাকবেন বলুন? সেটাই, এবং সেই জন্যই এইখানে যারা প্রশাসন, এখানে যারা মিডিয়া, আন্তর্জাতিক ভাবে অন্যান্য দেশে যারা আছেন, আসলে বাংলাদেশে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের আসলে বাঁচানোর কেউ নেই এরকম একটা পরিস্থিতিতে। বাংলাদেশের কোনো অভিভাবক নেই, বাংলাদেশের জনগণের এই মুহূর্তে কোনো অভিভাবক নেই, বাংলাদেশের জনগণের এই মুহূর্তে বোন নেই, বোন চলে গেছে আর এক দেশে, যেতে বাধ্য হয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে এরা নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। শুধু যে গোপালগঞ্জে করছে তা কিন্তু না, আমরা দেখেছি তো 3200 পুলিশ মেরে ফেলেছে, 3200 পুলিশ মেরে ফেলেছে, আপনি চিন্তা করতে পারেন। এবং সেটা আবার ইনডেমনিটি দিয়ে বন্ধ করে রেখেছে, বিচার হবে না, মানে আপনাকে মেরে ফেলবে, আপনি বিচার চাইতেও পারবেন না। এই হচ্ছে বাংলাদেশ। এবং কি করেছে, যাদেরকে আবার জেলখানা নিচ্ছে তারা নাকি সব আত্মহত্যা করছে। জেলখানায় যে আত্মহত্যা করছে সবার হার্ট অ্যাটাক, হ্যাঁ, তাদের কোনো কালে কোনোদিন হার্টের কোনো সমস্যা ছিল, সেগুলো কোনো খবরেও আসছে না, না 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 না, কোনো খবরে আসছে না। এবং এই যে পাথর দিয়ে মারার যে দৃশ্য, এটা যদি ভিডিও ফুটেজ না বেরোতো, বা আমরা যে মৃত্যুর দৃশ্যগুলো আপনি দেখেন, তোফাজ্জলের মৃত্যুটা আপনাকে নাড়া দিয়েছে, আপনার কাছে ভিডিও ছিল, তাই পাথর দিয়ে মৃত্যুটা আপনাকে টাচ করেছে, আপনার কাছে ভিডিও ছিল। এই বিভৎসতা আপনি দেখতেছেন বলেই ওইটা নিয়ে 2-1 দিন আলোচনা হচ্ছে। শামীম মাসুদের ভিডিও ছিল, তাই। আর বাকিদের যাদের ভিডিও পাননি, সেটা কিন্তু একটা সংখ্যা হয়ে গেছে সুলতানা, একটা সংখ্যা। 3200 পুলিশ কিন্তু সংখ্যা হয়ে গেছে আমার আপনার কাছে। কিন্তু 3200 পুলিশের কিন্তু পরিবার আছে, তাদের স্ত্রী আছে, তাদের মা বাবা আছে, তাদের ভাই বোন আছে, তাদের ছেলেমেয়েরা আছে।